দেখো, আগের দিন আমরা ডিসকাস করছিলাম ইন্টারনাল এনার্জি অডিট। ইন্টারনাল এনার্জি অডিটে কি কি চেকলিস্ট ফলো করতে হবে সেগুলো ডিসকাস করা হয়েছিল। তো দুটো পয়েন্ট ওখানে ডিসকাস করা হয়নি, যেটা আজকে আমরা ডিসকাস করব। যেগুলো ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যে এই প্রভিশনসগুলো দেখতে হবে। কি? প্রথমে বলছে এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন মানে কোথায় কোথায় এনার্জি বাঁচানো যায় সেগুলো নিয়ে কিছু কিছু পয়েন্টস আছে, যেরকম হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস, অর্থাৎ যে কোনো এনার্জি সেভিং রেকমেন্ডেশন সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কত টাকা লাগছে, সেগুলো ইমপ্লিমেন্ট করবার পরে কতদিনে সেই টাকা উঠে আসবে, সেই অ্যানালিসিস করাটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। পেব্যাক পিরিয়ড, if more than 4 years then sensitivity analysis is must। মানে যদি দেখা যায় যে পেব্যাক পিরিয়ড 4 বছরের থেকে বেশি হচ্ছে, কোনো একটা ইনস্টলেশন করা হচ্ছে, হয়তো সেটাকে করা হচ্ছে কিসের জন্য না এনার্জি কনজারভেশন করার জন্য, এবং তার মাধ্যমে কস্ট বেনিফিট পাওয়া যাবে, কিন্তু দেখা যায় যে সেই টাকাটা উঠে আসতে 4 বছরের থেকে বেশি সময় লাগছে, তখন দেখতে হবে যে ওটা কতটা সেন্সিটিভ। মানে সেইটা বাড়ালে কি সেটার জন্য সেন্সিটিভিটি বাড়বে প্ল্যান্টের, সেটাও যদি না হয় তখন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা হবে না, কারণ অলরেডি পেব্যাক পিরিয়ড ইজ হাই। তো তার জন্য যে সমস্ত রেকমেন্ডেশনসগুলো ইমপ্লিমেন্টেশন করার ফলে পেব্যাক পিরিয়ড ইজ মোর দ্যান 4 ইয়ার্স, তাদের ক্ষেত্রে করতে হবে কি সেন্সিটিভিটি অ্যানালিসিস করতে হবে। এবং এনার্জি পলিসি শুড বি এ পার্ট অফ ইএমএস অ্যান্ড কিউএমএস পলিসি। মানে এনার্জি রেকমেন্ডেশন এমন হওয়া চলবে না, এমন কোনো রেকমেন্ডেশন হয়তো করলো যেগুলো হয়তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পলিসিকে কমপ্লাই করছে না, মানে কি তার জন্য এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে, এরকম পলিসি নেওয়া যাবে না। হয়তো তার জন্য এনার্জি সেভিং হচ্ছে, কিন্তু যদি তার জন্য এনভায়রনমেন্টের ক্ষতি হয় সেরকম পলিসি নেওয়া যাবে না। মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পলিসি সেটাকে যেন মেনে চলা হয়, এবং তার সাথে সাথে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে প্ল্যান্টের যে প্রোডাক্ট তার প্রোডাক্ট কোয়ালিটি যেন ডিটোরিয়েট না করে, প্রোডাক্ট কোয়ালিটিও যেন ঠিকঠাক মতো মেনটেন্ড থাকে, অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকেও ঠিক মতো করে যেন ফলো করা হয়। এনার্জি পলিসি এগুলোর মধ্যে যেন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সংক্ষেপে যাকে ইএমএস বলা হয় সেইটা, এবং কিউএমএস অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সেই দুটোকে মেনে চলা হয়। এবং এনার্জি কনজারভেশন যে আইডিয়া বা রেকমেন্ডেশন দ্যাট মাস্ট হ্যাভ সাপোর্ট অফ দ্য টপ ম্যানেজমেন্ট। মানে যে কোম্পানির এনার্জি ম্যানেজমেন্ট করা হচ্ছে বা এনার্জি কনজারভেশন করা হচ্ছে তার ম্যানেজমেন্টের ফুল সাপোর্ট থাকার দরকার আছে। অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াল প্রোগ্রাম। মানে এনার্জি কনজারভেশন একবার করে দিলাম আর তারপরে কিছু খোঁজ নেওয়া হলো না, এটা হবে না। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রোগ্রাম, অর্থাৎ এই এনার্জি কনজারভেশনটা কন্টিনিউ ফলো আপ করতে হবে, কন্টিনিউ মেনটেন করতে হবে। And periodic review and corrective or preventive action plan is a must। মানে এই একবার আমরা কোনো রেকমেন্ডেশন করলাম, অর্থাৎ এনার্জি কনজারভেশনের জন্য কোনো রেকমেন্ডেশন হয়তো ইন্টারনাল অডিট টিম করলো, তারপরে সেই রেকমেন্ডেশনটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হলো কিনা, এবং সেটার একটা রিভিউ নিতে হবে। পিরিয়ডিক রিভিউ মানে হয়তো 1 সপ্তাহ পর পর বা 1 মাস অন্তর একটা রিভিউ কিন্তু করতে হবে, একটা পিরিয়ড মেনে সেই পিরিয়ড অনুযায়ী রিভিউটা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু অ্যানোমলিজ দেখা যায় সেক্ষেত্রে কিছু কারেক্টিভ বা প্রিভেন্টিভ অ্যাকশন, এরকম কিছু অ্যাকশন প্ল্যানও নিতে হতে পারে। বেঞ্চমার্কিং মাস্ট বি ডান ফর কম্পিটিটিভ বিজনেস। ইন্টারনাল এনার্জি অডিটরদের এটাও একটা কাজ, এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে বেঞ্চমার্কিংটা করে নিতে হবে। বেঞ্চমার্কিং সেটা ইন্টারনাল হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে। ইন্টারনাল মানে হচ্ছে সেই যে প্ল্যান্টে এনার্জি অডিট প্রোগ্রাম করা হচ্ছে তাদেরই কোনো প্রিভিয়াস ইয়ারের ডেটা অ্যানালিসিস করে ইন্টারনাল বেঞ্চমার্কিং, অথবা তার সঙ্গে সিমিলারিটি আছে বা সিমিলার প্রোডাক্ট তৈরি করে এরকম কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে কমপ্লাই করে এক্সটার্নাল বেঞ্চমার্কিং। এগুলো করতে হবে এনার্জি কনজারভেশন করার জন্য, এগুলো ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যেই পড়বে। এবং সাজেশন স্কিম পার্ট অফ এনার্জি কনজারভেশন। কিছু যদি সাজেশন থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, সেগুলোকে সাজেস্ট করতে হবে। অ্যান্ড ইউজ অফ নন কনভেনশনাল এনার্জি শুড বি কনসিডার্ড। এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে এটাও একটা পার্ট যে নন কনভেনশনাল এনার্জি, যেমন হচ্ছে সোলার এনার্জি বা উইন্ড এনার্জি, এই ধরনের এনার্জিগুলোকে ইউটিলাইজ করা যায় কিনা, সেটার স্কোপ আছে কিনা, সেগুলোকেও এক্সপ্লোর করতে হবে। তো এগুলো হচ্ছে এনার্জি কনজারভেশনের মধ্যে
এই পার্টসগুলো ইন্টারনাল এনার্জি অডিট যারা করবে তারা এই পয়েন্টসগুলো বা এই চেক পয়েন্টসগুলো ফলো করতে হবে তাদের। এবং লাস্ট যে পার্টটা আছে ইন্টারনাল এনার্জি অডিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে হিট রিকভারি। হিট রিকভারি মানে কি? মানে হচ্ছে প্ল্যান্ট প্রসেসে যে যা সমস্ত জায়গাতে হিট জেনারেট হচ্ছে, এবার সেই যে হিট, তার সেই হিট হয়তো ফ্লু গ্যাসের মধ্যে দিয়ে বাইরে চলে যাচ্ছে বা এক্সজস্ট গ্যাসের মধ্যে দিয়ে বাইরে চলে যাচ্ছে। এবার সেই হিটটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে তো প্ল্যান্টে অন্যান্য যে হিট জেনারেট করতে হচ্ছিল তার পরিমাণটা কিছুটা কমবে। মানে সেই ফ্লু গ্যাসের হিট বা এক্সজস্ট গ্যাসের হিটটাকে কাজে লাগিয়ে কিছুটা তো থার্মাল এনার্জি পাওয়া যাবে। তো সেটার জন্য দরকার হিট রিকভারি সিস্টেম। হিট রিকভারি কোথায় থেকে করা যেতে পারে? না, বয়লার, ডিজেল জেনারেটরের যে সেট আছে সেখান থেকে করা যেতে পারে, অয়েল হিটার, এগুলো হচ্ছে বিভিন্ন সোর্স যেখান থেকে কিনা হিট রিকভারি করা যেতে পারে। এই যে হট ওয়াটার কামিং ফ্রম দ্য ডিজি কুলিং কুড বি ইউটিলাইজড। ডিজি সেট যেটা থাকে, ডিজেল জেনারেটর, তাকে ঠান্ডা করার জন্য কুল ওয়াটার পাঠানো হয়। এবার সেই যে কুল ওয়াটার পাঠানো হচ্ছে তার মধ্যে তো হিট থাকছে, সেই যে গরম জল সেটাকে আমরা প্ল্যান্টের মধ্যে বিভিন্ন প্রসেসে কাজে লাগাতে পারি। অর্থাৎ কিনা কো জেনারেশন, যেটাকে আমরা কো জেনারেশন চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন এটা আমরা ডিটেলে ডিসকাস করেছিলাম যে হট ওয়াটার যেটা ডিজি সেট থেকে আসছে সেটাকে কাজে লাগিয়ে কিছুটা হিট রিকভারি করা যায় কিনা সেটা এক্সপ্লোর করতে হবে। এক্সস্ট গ্যাস ক্যান বি ইউজড টু প্রিহিট থিক অয়েল লাইক ফার্নেস অয়েল। এক্সজস্ট গ্যাস যেটা ফার্নেস থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যে গ্যাসটা নর্মালি বাতাসে মিশে যাবে, অ্যাটমসফিয়ারে মিশে যাবে, কিন্তু সেই গ্যাসটা তো অলরেডি হিটেড, সেই গ্যাসের মধ্যে তো কিছু হিট এনার্জি আছে, সেইটাকে যদি রিকভার করে সেটাকে কাজে লাগিয়ে ফার্নেসের যে অয়েল সেটাকে প্রিহিট করা যায়। মানে ফার্নেসে অয়েল ঢালার আগে তাকে কিছুটা গরম করে নেওয়া হলো, গরম করে নিলে কি হবে, তার অলরেডি কিছুটা টেম্পারেচার বেড়ে থাকবে এবং তাকে জ্বালানোর জন্য যে পরিমাণ আমাদের এনার্জির দরকার হতো তার থেকে বেশি পরিমাণ, মানে তার থেকে কম এনার্জি লাগবে আমাদের, এবং আমরা কিন্তু অনেকটাই হিট আমরা সাশ্রয় করতে পারবো। মানে এক্সজস্ট গ্যাসটাকে আমরা তার মধ্যে থাকা হিট এনার্জিকে ইউটিলাইজেশন করে নিতে পারবো। নেক্সট হচ্ছে এক্সজস্ট গ্যাস ক্যান বি ইউজড ফর কম্বাশন এয়ার প্রিহিটিং। অর্থাৎ যে এয়ার ফার্নেসের ভেতরে ঢুকিয়ে কম্বাশন করা হচ্ছে, মানে জ্বালানো হচ্ছে, সেই এয়ারটাকে যদি আমরা প্রিহিট করে রাখি, মানে অলরেডি কিছুটা আগে থেকে গরম করে রাখি, তাহলে কি হবে, তাহলে আমাদের হিট এনার্জি অনেকটা বেড়ে যাবে, হিট এনার্জির পরিমাণ তাতে অনেকটা বেশি থাকবে। তো সেটা করা সম্ভব কিভাবে? না, প্রিহিট করে নিতে হবে। যে গ্যাসটা বা যে এয়ারটা কম্বাশনের জন্য কাজে লাগবে সেই এয়ারটাকে অলরেডি আমরা প্রিহিট করে নেব। কিসের মাধ্যমে? না, এক্সজস্ট গ্যাস যেটা ফার্নেস থেকে অলরেডি বেরিয়ে যাচ্ছিল সেই এক্সজস্ট গ্যাসের মাধ্যমে তাকে আমরা প্রিহিট করে নিতে পারি। And also the preheat air can be used as heating sources for some processes. অন্য যে কোনো জায়গাতেও আমরা, অন্য কোনো প্ল্যান্টের মধ্যে যদি কোনো প্রসেস থাকে, যেমন ধরো কোনো স্টিল প্ল্যান্ট, সেখানে আমরা কি না, কোনো স্ক্র্যাপ মেটেরিয়াল থাকে, স্ক্র্যাপটাকে আমরা হিট করি, স্ক্র্যাপ হিট করে আমরা লোহাটাকে গলিয়ে ফেলি। তো সেই স্ক্র্যাপটাকে যদি আমরা অলরেডি কিছুটা আগে থেকে গরম করে রাখতে পারি, তাহলে তাকে মেল্ট করার জন্য বা গলানোর জন্য যে হিট এনার্জি আমাদের লাগতো সেটা কম লাগবে, আলটিমেটলি এনার্জি কনজারভেশন হবে। তো সেটা কিভাবে করা যেতে পারে? না, যে স্ক্র্যাপ মেটেরিয়াল আছে সাপোজ, যেটাকে আমাকে গলাতে হবে, সেটাকে আমরা প্রিহিটেড এয়ারের মাধ্যমে আমরা প্রিহিট করে নিতে পারি। মানে যে এয়ারটা এক্সজস্ট গ্যাসের হিসাবে বেরিয়ে যাচ্ছিল সেটার মাধ্যমেই আমরা ওই স্ক্র্যাপ মেটেরিয়ালকে হয়তো প্রিহিট করে নিলাম, ফার্নেসে ঢালার আগে আমরা সেটাকে প্রিহিট করে নিলাম। এগুলো আমরা করতে পারি। তো এই সমস্ত চেক পয়েন্টগুলো, এগুলো ইন্টারনাল অডিটের মধ্যে পড়ে। মানে যারা ইন্টারনাল এনার্জি অডিট করবে তারা এগুলো ফলো করবে, যে এইরকম কিছু করা সম্ভব কিনা, সেটা করতে গেলে কত খরচ হবে, সেগুলো অ্যানালিসিস করে দেখবে। তো এই হিট রিকভারি অ্যানালিসিস এটাও হচ্ছে একটা চেক পয়েন্টস ফর ইন্টারনাল এনার্জি অডিট। তো আমরা ইন্টারনাল এনার্জি অডিট কমপ্লিট করলাম, যে তার মধ্যে কি কি দেখতে হবে এবং ইন্টারনাল এনার্জি অডিট কারা করবে, কেন করবে, এবং কি কি চেকলিস্ট ফলো করবে, সেগুলো আমরা ডিসকাস করলাম। এর মধ্যে কারো ডাউট আছে? শান্তনাথ অধিকারী, তুমি শুনছে? এস সাঁতরা, তোরেন সাঁতরা? না স্যার, কোনো ডাউট নেই। ডাউট নেই? কি পড়াচ্ছিলাম এতক্ষণ, কোন টপিকটা?
হুম, কি টপিক পড়াচ্ছিলাম বলো? দেখো, এনার্জি যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে ইন্টারনাল এনার্জি অডিট, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি অডিট কারা করবে? প্ল্যান্টের মধ্যে যারা কাজ করে তারাই কিন্তু এই অডিট প্রোগ্রামটা পারফর্ম করবে, ঠিক আছে? শুনতে হবে তো ইন্টারনাল এনার্জি অডিটের ক্ষেত্রে কি কি চেক পয়েন্টস ফলো করতে হয়, সেগুলো বলা হলো। কালকে কতগুলো চেক পয়েন্ট বলা হয়েছিল যে কি কি চেক পয়েন্টস আছে, যেমন আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কি কি দেখতে হবে, কম্প্রেসড এয়ার সিস্টেমের ক্ষেত্রে কি কি দেখতে হবে, ইনসুলেশনের ক্ষেত্রে কি কি দেখতে হবে। পয়েন্টগুলো তো দেখতে হবে, মানে এগুলো ইন্টারনাল এনার্জি অডিট করার জন্য তো জরুরি। না শুনলে কি করে হবে? দেবাশিস শুনছো? হ্যাঁ দেবাশিস স্যার। হ্যাঁ স্যার, একটু লেট হলে আসতাম না। ঠিক আছে, দেখো এগুলো একটু কেয়ারফুলি শোনো, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি অডিট এখানে কমপ্লিট হলো। নেক্সট আমরা চলে আসবো কি কোন টপিকের ওপরে? নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, ঠিক আছে? 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইলেকট্রিসিটি অ্যাক্ট রেকমেন্ড করে বা ইলেকট্রিসিটি অ্যাক্ট এনফোর্স করে। তো সেই অ্যাক্ট সম্পর্কে আমরা দেখব। এটা তোমাদের সিলেবাসের মধ্যে একটা টপিক এই চ্যাপ্টারের মধ্যেই। এই যে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 সালে যেটা এসছিল, এটা কি জন্য এসছিল না, এটা হচ্ছে ইলেকট্রিসিটি সেক্টর অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আনার জন্য এসেছিল, মানে পুরোপুরিভাবে একটা রূপান্তর ঘটিয়ে দেবে বিদ্যুৎ ক্ষেত্রে। পুরো একদম যুগান্তকারী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেগুলো এই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2003 সালে ইলেকট্রিসিটি অ্যাক্ট চালু করে। এবং এর আগে কি কোনো অ্যাক্ট ছিল না? তাহলে এর আগেও অ্যাক্ট ছিল। এগুলো কি কি না, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2010, সরি 1910, নেক্সট দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট 1948, ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অ্যাক্ট 1998, এগুলোও ছিল। তার সেগুলোকে রিপ্লেস করে বা সেগুলোর যে কিছু এক্সিস্টিং যে সিস্টেম চলছিল সেগুলোকে কিছু পরিবর্তন করে আনা হলো ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003। এবং বর্তমানে তোমরা জানো যে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2020 নতুন অ্যাক্ট আসতে চলেছে, সেগুলো এখনো অ্যাডপ্টেড হয়নি, তবে কিছুদিনের মধ্যে কিন্তু নতুন ইলেকট্রিসিটি অ্যাক্ট চলে আসবে। তো আমরা এখন এই চ্যাপ্টারের মধ্যে যেটা আলোচনা করব যে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, সেখানে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তার অবজেক্টিভ কি ছিল, ঠিক আছে? তো প্রথমে দেখো কি বলছে না, দ্য অবজেক্টিভ অফ দিস অ্যাক্ট আর টু কনসলিডেট দ্য লজ রিলেটিং টু জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ট্রেডিং and use of electricity, and generally for taking measures conducive to development of electricity industry, promoting competition therein, protecting interest of the consumer and supply of electricity to all areas, rationalization of electricity tariff, ensuring transparent policy regarding subsidies, promotion of efficient and environmentally benign policies, constitution of Central Electricity Authority, Regulatory Commission, establishment of appellate tribunals, and for matters connected therewith or incidental thereto। মানে এত বড় একটা অবজেক্টিভ, এটা তো সবকিছুরই একটা শুরুতে লেখা থাকে অবজেক্টিভ। তো এটা যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই, তো অবজেক্টিভটা মেনলি হচ্ছে কি, ইলেকট্রিসিটি কি কি পার্ট আছে, তার জেনারেশন আছে, জেনারেশন সংক্রান্ত কিছু ল আছে, ট্রান্সমিশন সংক্রান্ত কিছু ল আছে, ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কিছু ল আছে। নেক্সট হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হচ্ছে বিক্রি, ঠিক আছে? ট্রেডিং মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য। মানে কি, এক জায়গায় বিদ্যুৎ আরেক জায়গায় বিক্রি হলো, এক রাজ্য বিদ্যুৎ তৈরি করে বা জেনারেট করে অন্য রাজ্যকে বিক্রি করলো, এই ধরনের যে ব্যাপারগুলো এগুলোকে বলা হয় ট্রেডিং। অ্যান্ড ইউজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড জেনারেলি ফর টেকিং মেজার, মানে ইউজ ইলেকট্রিসিটিটা যে জেনারেট, ট্রান্সমিট, ডিস্ট্রিবিউট হলো, তারপরে সেটাকে তো ব্যবহারও করতে হবে। সো ব্যবহার সংক্রান্ত কিছু গাইডলাইন বা রুলস আছে, কিছু ল আছে। তার সঙ্গে সঙ্গে এগুলো কেন করছে, ইলেকট্রিসিটি অ্যাক্টটা 2003 সালে কেন করা হলো, মেন উদ্দেশ্যগুলো কি কি দেখো। মেন উদ্দেশ্য হচ্ছে যে কনজিউমার, তাদের যে
ইন্টারেস্ট সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে। মানে কি, ইলেকট্রিসিটি কনজিউম কারা করে? ইলেকট্রিসিটি কনজিউম করে আমাদের ডোমেস্টিক কনজিউমার হতে পারে, বা ইন্ডাস্ট্রি হতে পারে, অথবা ধরো কোনো কমার্শিয়াল প্রেমিসেস হতে পারে, তারা তো ইলেকট্রিসিটির কনজিউমার। তাদের যে স্বার্থ সেগুলোকে সুরক্ষিত করা সবসময় সরকার চায়, যে জনসাধারণ বা কনজিউমার তাদের যে স্বার্থ সেটাকে সুরক্ষিত রাখবে। তো সেই কারণে এই রেকমেন্ডেশনস গুলো করা হয়েছে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি সব জায়গাতে যেন পৌঁছে যায়। এমন না হয় দেশের কোনো জায়গায় অন্ধকারে থাকুক, এমনটা তো কেউ চায় না, সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছাক। তো ইলেকট্রিসিটি যেন সব জায়গায় পৌঁছে যেতে পারে, তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে। তারপরে বলছে রেশনালাইজেশন অফ দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ। রেশনালাইজেশন মানে কি? মানে হচ্ছে একটা সমতা যেন বজায় থাকে ইলেকট্রিসিটির ট্যারিফে। এমন যেন না হয় যে কোনো জায়গায় ইলেকট্রিসিটির জন্য অনেক বেশি টাকা দিতে হচ্ছে, আবার কোনো কনজিউমার হয়তো কোনো টাকাই দিচ্ছে না, খুব কম দিচ্ছে, এমনটা হওয়াটা ঠিক নয়। তো আলটিমেটলি একটা সমতা থাকা উচিত, রেশনালাইজেশন থাকা উচিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এনশিওরিং ট্রান্সপারেন্ট পলিসি রিগার্ডিং সাবসিডি। সাবসিডি মানে কি? সাবসিডি মানে হলো ভর্তুকি। তো এই যে সাবসিডি, সেটা সংক্রান্ত একটা সুনির্দিষ্ট পলিসি থাকবে। এমন নয় যে ইচ্ছা হলো কাউকে বেশি সাবসিডি দেওয়া হলো, কাউকে সাবসিডি দেওয়া হলো না, এমনটা হওয়া তো ঠিক নয়। সাবসিডির ব্যাপারে একটা পলিসি থাকা উচিত, যে কাকে সাবসিডি দেওয়া হবে, কি ধরনের কনজিউমার সাবসিডি পাবে, কারা পাবে না, সেই সংক্রান্ত একটা সুনির্দিষ্ট পলিসি থাকা উচিত। তো সেইটা এই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003-এ বানানো হয়েছে। এবং এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর কথা এখানে বলা হয়েছে। এমন কিছু টেকনিক বার করতে হবে, বা এমন কিছু পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে যার মাধ্যমে এনার্জি এফিসিয়েন্সিটা বজায় থাকে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। মানে এমন কিছু পলিসি ইমপ্লিমেন্ট যেন না করা হয় যেগুলোর জন্য এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু ঠিক হবে না। তারপরে কি কি হয়েছে না, কনস্টিটিউশন অফ দ্য সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটা সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি আছে, সিইএ। ঠিক আছে, সেটাকে কনস্টিটিউট করা হয়েছে বা বানানো হয়েছে। তারপরে হচ্ছে রেগুলেটরি কমিশনস, মানে ইলেকট্রিসিটি রেগুলেটরি কিছু কমিশন তৈরি করা হয়েছে। এবং এই যে রেগুলেটরি কমিশন, সেটা একটা সেন্ট্রালের একটা বডি আছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা রাজ্যেই কিছু কিছু রেগুলেটরি কমিশন আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে WBERC, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। ঠিক আছে, এরকম রেগুলেটরি কমিশন স্থাপন করা, এগুলো ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী করা হয়েছে। এদের কাজ কি হবে? এদের কাজ হবে যে কোন রাজ্যে কোন মানে ইলেকট্রিসিটির ট্যারিফ কত হবে, ঠিক আছে, এগুলো নির্ধারণ করা হচ্ছে এই রেগুলেটরি কমিশনের কাজ। কোনো কানেকশন দেওয়ার জন্য কত টাকা নেওয়া হবে, কত টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হবে, বা কিরকম রেটে তাদেরকে বিল দেওয়া হবে, এই জাতীয় যে রেকমেন্ডেশন সেগুলো কারা দেয়? সেগুলো হচ্ছে রেগুলেটরি কমিশনসরা ডিসাইড করে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিসাইড কে করে? WBERC ডিসাইড করে। সেরকম প্রত্যেকটি রাজ্যেই এরকম রেগুলেটরি কমিশন তৈরি করা হয়েছে। এগুলো সব ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী এগুলোর কথা বলা হয়। তারপরে বলছে এস্টাবলিশমেন্ট অফ অ্যাপিলেট ট্রিব্যুনালস অ্যান্ড ফর ম্যাটার্স কানেক্টেড দেয়ার উইথ। মানে অ্যাপিলেট ট্রিব্যুনালস মানে হচ্ছে, ধরো কোনো কনজিউমার তারা ইলেকট্রিসিটি কনজিউম করছে, এবার ইলেকট্রিসিটি কনজিউম করতে গিয়ে তার মধ্যে কোনো গ্রিভেন্স দেখা দিয়েছে, মানে সে খুশি নয় যে ইলেকট্রিসিটি তাকে যে রেটে ট্যারিফ দিতে হচ্ছে, বা সে যে বিলটা পেমেন্ট করছে, বা যেরকম তারা সার্ভিস পাচ্ছে তাতে সে খুশি নয়, সেই সংক্রান্ত তার কিছু অভাব অভিযোগ আছে। তো সেই অভাব অভিযোগগুলো জানাবে কোথায়? জানানোর জন্য কোনো একটা সংস্থা থাকা উচিত। তো এই জন্য কি করা হয়েছে না, অ্যাপিলেট ট্রাইব্যুনালস এটা স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী করা হয়। তো এই সমস্ত মূল ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003-এর মধ্যে পড়ছে। সুতরাং এখানে সমস্ত কিছু ইলেকট্রিসিটি রিলেটেড যাবতীয় ব্যাপারে, অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ট্রেডিং থেকে শুরু করে এই সমস্ত ব্যাপার, অর্থাৎ যারা ইলেকট্রিসিটি ইউটিলাইজ করছে তাদের যে গ্রিভেন্স রিড্রেসাল পর্যন্ত সমস্ত কিছু সংক্রান্ত ব্যাপারে কিছু কিছু গাইডলাইন এই ইলেকট্রিসিটি অ্যাক্টে বলা হয়েছে। এবার এই ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা আছে 2003 সালে, এটা 2003 সালের ইলেকট্রিসিটি অ্যাক্টের কপি। ঠিক আছে, এইখানে ইলেকট্রিসিটি অ্যাক্টের 2003 স্যার সালে অ্যাপিলেট ট্রাইব্যুনালটা কি? আমি বলবো, ঠিক আছে। মানে ধরো তোমার কোনো, হ্যাঁ বলছি, মানে ধরো কোনো গ্রিভেন্স আছে, মানে ধরো
তোমার ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো অভাব অভিযোগ আছে, ঠিক আছে, তোমার সেটা তুমি হয়তো স্থানীয় ইলেকট্রিক অফিসকে জানিয়েছো কিন্তু তোমার সমাধান হচ্ছে না, বা তুমি একদম তাদের হেড অফিসেও জানিয়েছো কিন্তু তাদের সমাধান করতে পারছে না, তারপরে তো তোমার কাছে একটা জায়গা থাকা উচিত যে তুমি জানাবে যে আমার কাছে এত বেশি টাকা নেওয়া হয়েছে, আমার বিল এত টাকা এসছে। এই জাতীয় যে অভাব অভিযোগগুলো যদি যে কোম্পানির কাছ থেকে ইলেকট্রিসিটি কেনা হচ্ছে তাদের কাছ থেকে যদি এর সমাধান না পাওয়া যায়, তাহলে সেই অভাবটা জানাবে কোথায়, সেই অভিযোগটা জানাবে কোথায়? তার জন্য তো একটা জায়গা থাকা উচিত। তো সেটাই হচ্ছে অ্যাপিলেট অথরিটি, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন পারপাস থাকতে পারে, সেগুলো আমি ডিটেলে পরে ডিসকাস করবো। মানে এটা হচ্ছে এমন একটা অথরিটি যারা তোমার কনজিউমারদের অভাব অভিযোগগুলো শুনবে। মানে সেটা কিন্তু সেই কোম্পানির হবে না। যদি ধরো তোমার তুমি ধরো ইলেকট্রিসিটি নিচ্ছ ডাব্লিউবি এসিডিসিএল এর কাছ থেকে, ঠিক আছে। এবার তোমার যদি কোনো অভাব অভিযোগ থাকে বা তোমার বিল রিলেটেড কোনো সমস্যা যেগুলো তাদের কাছে জানিয়েও সমাধান করতে পারা যায়নি, সেক্ষেত্রে অভাবটা জানাবে কোথায়, অভিযোগটা জানাবে কোথায়? সেটা জানানোর জন্য প্রত্যেকটা ডিভিশন অফিসে, ডাব্লিউবিএসিডিসিএল এর প্রত্যেকটা ডিভিশন অফিসের কোরেসপন্ডিং একটা করে অ্যাপিলেট অথরিটির জায়গা আছে, ঠিক আছে। যেমন কলকাতার দিকে হলে তারা সিএসসির কোনো অফিসে জানাবে, বা সিএসসির এরকম অ্যাপিলেট অথরিটি পার্সোনেল আছে, নিযুক্ত করা আছে পার্সোনেল, তাদের কাছে গিয়ে অভিযোগটা জানাতে হবে। বা কোনো কোনো জায়গায় হয়তো ডাব্লিউবিএসি পিসিএল এর কিছু অফিসার আছে বা তারা নিযুক্ত আছে এই সমস্ত অ্যাপিলেট অথরিটি হিসাবে, তাদের কাছে গিয়ে অভিযোগটা জানাতে হবে। মানে যে কোম্পানির পরিষেবায় তোমরা সন্তুষ্ট নও বা কনজিউমাররা সন্তুষ্ট নয়, সেই কোম্পানি বাদ দিয়ে অন্য কোনো একটা কোম্পানি সেই এলাকায় যারা আছে তাদের কাছে গিয়ে অভিযোগটা জানাতে হবে। এই তারাই হচ্ছে অ্যাপিলেট অথরিটি, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আমি ডিটেলে এ ব্যাপারে যখন এক একটা সেকশন ধরে আলোচনা করব তখন বলবো। তো ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এটা হচ্ছে সেই কপি। দেখো 134 পাতার একখানা মানে পিডিএফ। তো সেখানে তোমরা দেখতে পাবে যে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 সম্পর্কে লেখা আছে, এবং এই অ্যাক্টের মধ্যে মোট 185খানা সেকশন আছে, ঠিক আছে। এবং সেখানে এক এক করে বিভিন্ন ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা এটা পড়ে দেখতে পারো, যদিও এত বিস্তারিতভাবে তোমাদের সিলেবাসে হয়তো পড়ার দরকার নেই। আমি মেন যে টপিকসগুলো, যেগুলো মেন ফিচার, যেটা ইলেকট্রিসিটি অ্যাক্টের প্রত্যেকটা আইনেরই কিছু মেন বক্তব্য থাকে, তো মূল কিছু কিছু বিষয় থাকে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক এখানে কি কি সেলিয়েন্ট ফিচারের কথা বলা হয়েছে। তো প্রথমেই দেখো বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রিপেয়ার এ ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি, ঠিক আছে, যেরকম এখন ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে সেরকম ন্যাশনাল ইলেকট্রিসিটিও পলিসি আছে, ঠিক আছে। সেটা কার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট স্থির করবে। কিভাবে করবে না, এই স্টেট গভর্নমেন্ট যারা আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এরকম একটা ইলেকট্রিসিটি পলিসি তৈরি করবে। এটা কোথায় বলা হয়েছে না, ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা আছে তার সেকশন 3-তে এ ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। এটা একটা ফিচার। নেক্সট ফিচার বলছে দ্য থ্রাস্ট টু complete the rural electrification and provide for management of rural distribution by panchayat, cooperative society, non-government organization, franchisees, etc. ঠিক আছে। তো এই যে 2003 সালের যে আইন, তার আগে পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটির যে ডিস্ট্রিবিউশন মেনলি এটা কিসের মাধ্যমে হতো, এটা স্টেট গভর্নমেন্ট, যে স্টেটের বিদ্যুতের ব্যবস্থা করতে হবে বা যে স্টেটে রুরাল ইলেকট্রিফিকেশন বা এই জাতীয় কাজগুলো করতে হবে, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করতে হবে, সেগুলোর দায়িত্বে কারা থাকতো? এই সংস্থাগুলো ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টের আন্ডারেই থাকতো, ঠিক আছে। কিন্তু এই 2003 সালের যে পলিসি, সেখানে কি বললো যে রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য বা রুরাল ডিস্ট্রিবিউশনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না, এই কনসেপ্টগুলোকে প্রমোট করা হবে। মানে সব জায়গায় যে করেছেই তা নয়, কোনো জায়গায় হয়তো একটা গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নেবে, সেই গ্রামের ইলেকট্রিসিটি রুরাল ইলেকট্রিফিকেশনের দায়িত্বে তারা নিতে পারে। আবার হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, যদি কোথাও চাই কোঅপারেটিভ সোসাইটি গঠন করে তারা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করবে। আবার কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে গভর্নমেন্ট নয়, এনজিও, এইরকম কোনো সংস্থা যদি চায়, তারাও কিন্তু চাইলে এরকম রুরাল ইলেকট্রিফিকেশনে অংশগ্রহণ করতে পারে। বা কোনো ফ্র্যাঞ্চাইজি মানে ধরো কোনো প্রাইভেট সংস্থা, তারা যদি চায় যে ধরো আমরা মানে বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার ভিলেজ বা কোনো একটা পার্টিকুলার ব্লকের আন্ডারে, সাপোজ কোনো একটা পার্টিকুলার ব্লকের আন্ডারে একটা সংস্থা
সাপোজ কোনো XYZ সংস্থা, তারা বললো যে আমরা এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করবো, ঠিক আছে, এরকম কাজগুলো মানে প্রমোট করা হলো, এই জাতীয় কাজগুলোকে প্রমোশন করা হলো কোথায় না ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী, এবং সেখানে সেকশন 456 এখানে এই সমস্ত প্রভিশনস গুলোর কথা বলা হয়েছে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে মানে সরকারের উপর থেকে দায়ভারগুলো কমানো, মানে যদি সরকারের উপরে যদি সমস্ত দায়িত্ব থাকে রুরাল ইলেকট্রিফিকেশন বা এই জাতীয় দায়িত্ব, তো সরকারের যে ফান্ড তার উপরে অনেক চাপ পড়বে, ঠিক আছে, তো সেখান থেকে সরকারের যে কোষাগার তার উপরে চাপ কমানো, এবং তারই সাথে সাথে যে পাবলিক ওয়েলফেয়ারের যে কাজ, মানে রুরাল ইলেকট্রিফিকেশন মানে কি, একদম প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, এই যে কাজগুলো, সেগুলো এইরকম পাবলিক এবং প্রাইভেট কিছু সংস্থা তাদের পার্টিসিপেশনে আরো তাড়াতাড়ি হবে। এই মনোভাব থেকে এই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুসারে এই সেকশনগুলোতে 4, 5, 6 এই সেকশনে এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এর আগে কিন্তু এসবগুলো হতো না, মানে কোনো কোঅপারেটিভ সোসাইটি চাইলেই তারা কিন্তু এরকম ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করতে পারতো না, কিন্তু এই ব্যাপারগুলোকে 2003-এর ইলেকট্রিসিটি অ্যাক্টে প্রমোট করা হলো, বললো যে এরকম যদি কোনো সংস্থা চাই তাহলে তারা করতে পারে, ঠিক আছে। অবশ্যই সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট যারা আছে তাদের কনসেন্ট থাকতে হবে। স্টেট গভর্নমেন্টই হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপারে, তারা সেই স্টেটের ইলেকট্রিসিটির ব্যাপারে তারাই হচ্ছে মানে নির্ধারক আছে। তো তারা যদি চায়, তারা এরকম চাইলে কোঅপারেটিভ সোসাইটি বা এনজিও বা ফ্র্যাঞ্চাইজি তাদেরকে এই দায়িত্বগুলো দিতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটা রেভলিউশনারি ব্যাপার, এটা এই কনসেপ্টটা আগে কিন্তু ছিল না। নেক্সট কি? নেক্সট হচ্ছে প্রভিশন ফর লাইসেন্স ফ্রি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য রুরাল এরিয়াস। এটা কোথায় বলা হয়েছে না সেকশন 14। সেকশন 14 মানে 14 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। তো কোথায় আমরা একটু দেখে নেবো 14 নম্বর ধারায় কি বলছে সেকশন 14। দেখো এই জায়গাটা ফলো করো। provided also that in case where distribution licensee proposes to undertake distribution of electricity for a specified area within his area of supply through another person, that person shall not be required to obtain any separate license from the concerned state commission, and such distribution license shall be responsible for distribution of electricity in his area of supply, ঠিক আছে। মানে যদি কোনো সংস্থা এরকম চাই, মানে ধরো WBSEDCL এরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতে দায়িত্বে আছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের। এবার তারা যদি চায় কোনো একটা পার্টিকুলার ভিলেজ, ধরো কোনো একটা পার্টিকুলার ভিলেজের মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলে তো অনেক এরকম এরিয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের WBSEDCL এর আন্ডারে এরকম প্রায় 500-র উপরে এরিয়া আছে, ঠিক আছে, 500-র উপরে এরিয়া মানে কাস্টমার কেয়ার সেন্টার আছে, ঠিক আছে। তো এরকম যদি কোনো তারা যদি চায় যে কোনো একটা পার্টিকুলার কাস্টমার কেয়ার সেন্টার, সেখানে তারা নিজেরা করবে না, তারা অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেবে। সাপোজ কোনো XYZ কোনো সংস্থা তাদেরকে বললো তোমরা এই কাস্টমার কেয়ার সেন্টারটা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের কাজ করো, ঠিক আছে। তো তখন কি, তখন হচ্ছে ওই যে সংস্থা যাকে WBSEDCL দায়িত্ব দিল তাকে আর আলাদা করে কিন্তু কোনো পারমিশন বা তাকে আলাদা করে কোনো লাইসেন্স কিন্তু নেওয়ার প্রয়োজন থাকবে না, ঠিক আছে। সে দায়িত্বটা পালন করবে, সে কাজটা করবে, কিন্তু তার জন্য আলাদা করে তাকে কোনো লাইসেন্স কোনো নেওয়ার দরকার নেই, বিশেষ করে রুরাল এরিয়ার জন্য, ঠিক আছে। এই যে রুরাল এরিয়াতে লাইসেন্স ফ্রি এই যে জেনারেশন বা এই লাইসেন্স ফ্রি ডিস্ট্রিবিউশন, এইটা কত নাম্বার ধারা অনুযায়ী বলা হয়েছে দেখো, এটা হচ্ছে সেকশন 14, সেকশন 14 অফ দ্য ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, এই অনুযায়ী এটা বলা হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রভিশন ফর লাইসেন্স ফ্রি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য রুরাল এরিয়াস। নেক্সট হচ্ছে জেনারেশন বিং ডি-লাইসেন্সড অ্যান্ড ক্যাপটিভ জেনারেশন বিং ফ্রিলি পারমিটেড, and hydro projects would however need clearance from the Central Electricity Authority। মানে কোনো জায়গায় যদি কোনো কেউ চায় যে ইলেকট্রিসিটি জেনারেট করবে, ধরো কোনো পার্টিকুলার পার্সন মনে করলো সে তার এরিয়াতে ইলেকট্রিসিটি জেনারেট করবে, তার জন্য কিন্তু তাকে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না। যদি কেউ সোলার প্যানেল বসাতে চায় বসাতেই পারে, তার জন্য কিন্তু তাকে ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা নেই। এবং ক্যাপটিভ জেনারেশন মানে এই যে ছোট ছোট জায়গাতে, মানে সে নিজেই জেনারেট করবে, নিজেই সেটাকে খরচ করবে,
অর্থাৎ ধরো কেউ নিজেই সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করলো, নিজের বাড়িতেই সেটা ইউজ করলো, এটা হলো ক্যাপটিভ জেনারেশন। এগুলোকে ফ্রিলি পারমিট করা হলো, এগুলোকে উৎসাহিত করা হলো। এবং এগুলোকে কত নম্বর ধারা অনুযায়ী না সেকশন 7, 8, 9, যেগুলো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 যদি পড়ে দেখো, তার মধ্যে এই সমস্ত প্রভিশনস গুলো খুঁজে পাওয়া যাবে। শুধুমাত্র হাইড্রো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির পারমিশন নিতে হবে। হাইড্রো প্রজেক্টের ক্ষেত্রে কেন নিতে হবে? কারণ হাইড্রো প্রজেক্ট তো কোনো একটা নদী তাকে কেন্দ্র করে হবে এবং সেই নদীর ওপরে বাঁধ তৈরি করতে হবে বা ড্যাম তৈরি করতে হবে। মানে এই সমস্ত ড্যাম তৈরি করা বা এই জাতীয় যে কার্যকলাপ, সেগুলোর সঙ্গে কিন্তু সেই এলাকার এনভায়রনমেন্ট জড়িয়ে আছে। ড্যাম কনস্ট্রাকশন যদি ঠিক মতো না হয়, তার জন্য কিন্তু সেই এলাকার একটা হিউজ ড্যামেজ হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে, মানে যে ক্ষেত্রে হাইডেল পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো প্ল্যান্ট যেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি তাদের পারমিশন নিয়ে করতে হবে। তারা যদি ক্লিয়ারেন্স দেয়, সেক্ষেত্রে কোনো সংস্থা, প্রাইভেট অর্গানাইজেশন, তারা চাইলে এই সমস্ত হাইডেল পাওয়ার প্ল্যান্টও ইনস্টল করতে পারে। কিন্তু আদারওয়াইজ অন্যান্য জেনারেশনের ক্ষেত্রে, ক্যাপটিভ জেনারেশনের ক্ষেত্রে কোনো লাইসেন্সের প্রয়োজনীয়তা নেই। নেক্সট হচ্ছে transmission utility at the central as well as at the state level to be government company with responsibility for planned and coordinated development of transmission network. ঠিক আছে, সেকশন 38 and 39। ট্রান্সমিশন ইউটিলিটি মানে কি? ট্রান্সমিশন ইউটিলিটি মানে যারা ইলেকট্রিসিটিটা ট্রান্সমিট করে। ট্রান্সমিট কারা করে? জেনারেশন যেখান থেকে হয়ে গেল, জেনারেশনের পর থেকেই ট্রান্সমিশন শুরু হয়ে গেল, মানে আপ টু যতক্ষণ পর্যন্ত না সেটা 33 কেবি লেভেলে পৌঁছাচ্ছে ফ্রম দ্য জেনারেটিং স্টেশন, ততক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন চলছে। এই ট্রান্সমিশনের জন্য বিভিন্ন সংস্থা আছে, প্রত্যেকটা রাজ্যে কিছু সংস্থা আছে এবং একটা সেন্ট্রাল লেভেলে একটা সংস্থা আছে। ঠিক আছে, তো সেন্ট্রাল লেভেলে এরকম একটা সংস্থা থাকবে এবং প্রত্যেকটা স্টেটে এরকম সংস্থা থাকবে, এবং তারা কিন্তু কি কোম্পানি হবে? তারা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি হবে। এরা প্রাইভেট কোম্পানি হবে না, গভর্নমেন্ট কোম্পানি হবে। একটা সেন্ট্রাল লেভেলেও থাকবে এবং গভর্নমেন্ট স্টেট লেভেলেও থাকবে। সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি, সিটিইউ, সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি একটা তৈরি করা হবে। ঠিক আছে, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটিটাকে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া, পিজিসিআই, ঠিক আছে, পিজিসিআইএল বা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি। এরা হচ্ছে কি? বিভিন্ন স্টেটের মধ্যে যে ইন্টার স্টেট ট্রান্সমিশন হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনার দায়িত্বে এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এরা আছে। এরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি। ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা স্টেটেও এরকম কিছু পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি থাকবে। ইন্ডিয়ার ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBSETCL, তারা হচ্ছে একটা গভর্নমেন্ট কোম্পানি। তারা কি করে? তারা হচ্ছে এরকম যে ইলেকট্রিসিটি যেটা ট্রান্সমিশন তার দায়িত্বে থাকছে। ঠিক আছে, সেরকম প্রত্যেকটা রাজ্যে এরকম আছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আছে, বিহারের ক্ষেত্রে আছে, উড়িষ্যার ক্ষেত্রে আছে। প্রত্যেকটা রাজ্যে এরকম একটা সেন্ট্রাল, মানে একটা গভর্নমেন্ট কোম্পানি এরকম আছে, যারা কিনা সেই জায়গাকার ট্রান্সমিশন নেটওয়ার্ক, তাদের দায়িত্ব, তাদের ডেভেলপমেন্ট এবং তাদের মেনটেনেন্স, এই সমস্ত দায়িত্বে তারা থাকবে। এগুলো কত নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে? এগুলো সেকশন 38 and 39 এই অনুযায়ী এইগুলো বলা হয়েছে। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 তার 38 এবং 39 নম্বর ধারা অনুযায়ী বলা হলো যে এরকম ট্রান্সমিশন ইউটিলিটি তৈরি করতে হবে, বা তৈরি তো করাই ছিল, সেগুলো মানে ডিসাইড করে দেওয়া হলো যেগুলো গভর্নমেন্ট কোম্পানি হবে। সেন্ট্রালের আন্ডারে একটা সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি এবং স্টেটের আন্ডারে এরকম ট্রান্সমিশন ইউটিলিটি থাকবে, যারা সেই এলাকাতে ইলেকট্রিসিটি যে ট্রান্সমিশন নেটওয়ার্ক, তার ডেভেলপমেন্ট এবং তার প্ল্যানিং, এই সমস্ত দায়িত্বে তারা থাকবে। আচ্ছা, নেক্সট বলছে যে প্রভিশন ফর প্রাইভেট লাইসেন্সি ইন ট্রান্সমিশন অ্যান্ড এন্ট্রি ইন ডিস্ট্রিবিউশন থ্রু ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। এটা বলছে সেকশন 14 অনুযায়ী। ঠিক আছে, সেকশন 14 মানে 14 নম্বর ধারায় এর আগে আমরা দেখেছি প্রভিশনস ফর লাইসেন্স ফ্রি জেনারেশন দেখেছি। তো এখানে এটাও একটা পয়েন্ট আছে সেকশন 14 এর মধ্যেই। এখানে কি বলছে যে কোনো প্রাইভেট কোম্পানি তারা যদি চায়, তারা ট্রান্সমিশন নেটওয়ার্কে পার্টিসিপেট করতে পারে এবং ডিস্ট্রিবিউশনেও তারা পার্টিসিপেট করতে পারে, তাদের ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক তৈরি করে। তারা নিজস্ব নেটওয়ার্ক যদি কোনো কোম্পানি মনে করে যে তারা বানাবে,
এবং তারা ট্রান্সমিশন ব্যবসায় অংশগ্রহণ করবে বা ডিস্ট্রিবিউশনের ব্যবসাতে অংশগ্রহণ করবে, তারা কিন্তু করতে পারে। এই প্রাইভেট লাইসেন্সের যে প্রভিশন, এটা কোথায় ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী দিয়ে দেওয়া হলো। তার আগে পর্যন্ত কিন্তু মেনলি গভর্নমেন্ট কোম্পানি এই দায়িত্বগুলোতে ছিল। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন যে কোম্পানি তারা মেনলি গভর্নমেন্ট, এখনো পর্যন্ত বিভিন্ন স্টেটে এগুলো গভর্নমেন্টই আছে, কিন্তু সেখানে প্রাইভেট লাইসেন্সের যে প্রভিশন সেগুলো আগে ছিল না, সেগুলো সেকশন 14 2003 অনুযায়ী সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস করা হলো। নেক্সট বলছে ওপেন অ্যাক্সেস ইন ট্রান্সমিশন ফ্রম দ্য আউটসেট, মানে ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো কোম্পানি বাইরে থেকে যদি পার্টিসিপেট করতে চায় তারা পার্টিসিপেট করতে পারে। ওপেন অ্যাক্সেস মানে যে কেউ পার্টিসিপেট করতে পারে ইন দ্য ট্রান্সমিশন বিজনেস। এটা কোথায় বলা হয়েছে? 38 থেকে 40 নম্বর ধারায় এই ট্রান্সমিশনের যে পার্টিসিপেশন সেই সংক্রান্ত ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। দেখা যাক, দেখো 38 নম্বর সেকশন, সেখানে কি কি মেন বলেছে যে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি এবং তার ফাংশন। যেটা আমি বললাম যে সেন্ট্রাল ট্রান্সমিশনের একটা ইউটিলিটি থাকবে, অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তাদের কিছু দায়িত্ব, সেই দায়িত্বগুলোর কথা এখানে বলা হয়েছে। ফাংশন অফ দ্য সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি মানে তার কি কি কাজ আছে, তার দেখো ফাংশন অফ দ্য সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি, তার কাজ হচ্ছে টু আন্ডারটেক ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি থ্রু ইন্টারস্টেট ট্রান্সমিশন সিস্টেম। ইন্টারস্টেট মানে কি? এক রাজ্য থেকে অন্য রাজ্য। প্রত্যেকটা রাজ্যের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক তারা কিন্তু কানেক্টেড আছে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ঝাড়খণ্ডের ট্রান্সমিশন নেটওয়ার্ক কানেক্টেড, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে উড়িষ্যার ট্রান্সমিশন নেটওয়ার্ক কানেক্টেড, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বিহারের ট্রান্সমিশন নেটওয়ার্ক কানেক্টেড। তো এই যে ব্যাপারগুলো, তো এইগুলো হচ্ছে ইন্টারস্টেট ট্রান্সমিশন। এই লাইন দিয়ে যে পাওয়ারগুলো যাবে, সেই ট্রান্সমিশন যে হবে, সেগুলোকে রেগুলেট কারা করবে? তারা করবে হচ্ছে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি, তারা এটা রেগুলেট করবে। And to discharge all functions of planning and coordination relating to interstate ট্রান্সমিশন সিস্টেম, মানে তারাই যাবতীয় এই সমস্ত ট্রান্সমিশন নেটওয়ার্ক, যেটা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সমিশন হচ্ছে, তার জন্য তো ট্রান্সমিশন নেটওয়ার্ক বানাতে হবে। সেই নেটওয়ার্ক কারা বানাবে? সেগুলো এই সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি সেগুলোর প্ল্যানিং করবে। ঠিক আছে, এবং তারা এগুলোর সঙ্গে তারা কোঅর্ডিনেশন রেখে চলবে। মানে প্রত্যেকটা রাজ্যের ট্রান্সমিশন ইউটিলিটি আছে, ওয়েস্ট বেঙ্গলের WBSCTCL আছে, উড়িষ্যার OPTCL আছে, তাদের সঙ্গে মানে এই যে বিভিন্ন রাজ্যের যে স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি, তাদের মধ্যে কোঅর্ডিনেশন রাখা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন রাখা হবে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন রাখবে, জেনারেটিং কোম্পানিগুলোর সঙ্গে কোঅর্ডিনেশন রাখবে। নেক্সট হচ্ছে রিজিওনাল পাওয়ার কমিটি, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখবে। লাইসেন্স অথরিটি, লাইসেন্সি and any other person notified by the central government on this behalf, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যাদেরকে এই ব্যাপারে নোটিফাই করবে তাদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখার কাজটা করবে হচ্ছে এই সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি। এবং আলটিমেটলি এদের কাজ হচ্ছে ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে আরো বেটার করে তোলা। আচ্ছা, সেকশন যে 39, সেখানে বলা হয়েছে স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি, মানে কোনো রাজ্যের যে ট্রান্সমিশনের কোম্পানি, রাজ্য সরকারের অধীনস্থ যে ট্রান্সমিশন কোম্পানি, সেটা হচ্ছে স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি। এবং তাদের কি ফাংশন আছে? তাদের ফাংশনগুলো হচ্ছে টু আন্ডারটেক ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি থ্রু ইন্ট্রাস্টেট ট্রান্সমিশন সিস্টেম, মানে একটা রাজ্যের মধ্যে ইন্ট্রাস্টেট যে ট্রান্সমিশন সিস্টেম সেটাকে তারা মেনটেন করবে। ইন্ট্রাস্টেট মানে পশ্চিমবঙ্গ তো অনেকটা বড় একটা রাজ্য, সেখানে অনেকগুলো জোন আছে। এক একটা জোনের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম 5টা হয়তো জোন আছে। সেই জোনগুলোর মধ্যে যে ইন্ট্রাস্টেট ট্রান্সমিশন, ধরো একটা বর্ধমান একটা জোন, ধরো একটা জোন হচ্ছে কলকাতা একটা জোন, মেদিনীপুর একটা জোন, বহরমপুর একটা জোন, শিলিগুড়ি আর একটা জোন। তো এরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম 5টা জোন আছে। সেই জোনগুলোর মধ্যে যে ট্রান্সমিশন হচ্ছে, সেই ট্রান্সমিশনটাকে কারা মনিটর করবে, কারা আন্ডারটেক করবে? সেটা হচ্ছে স্টেটের অধীনস্থ যে ট্রান্সমিশন ইউটিলিটি আছে, তারাই কাজগুলোকে করবে। নেক্সট হচ্ছে টু ডিসচার্জ অল ফাংশনস অফ প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন রিলেটিং টু ইন্ট্রাস্টেট ট্রান্সমিশন সিস্টেম, মানে যাবতীয় যে প্ল্যানিং, ইন্ট্রাস্টেট ট্রান্সমিশন মানে এক জায়গাকার বিদ্যুৎ অন্য জায়গায় যে পৌঁছাবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরো কলকাতার বিদ্যুৎ বর্ধমানে পৌঁছাবে। তো এই যে ট্রান্সমিশন হবে, কলকাতা থেকে বর্ধমান যে ট্রান্সমিশন নেটওয়ার্ক যদি বানাতে হয়, যা নেটওয়ার্ক আছে তো আছে, সেটার মেনটেনেন্স তারাই করছে। তার সঙ্গে যদি আরো কিছু বানাতে হয়, তার যাবতীয় প্ল্যানিং, যাবতীয় কার্যকলাপ, এগুলো কারা করবে? এগুলো করবে হচ্ছে
এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি আছে তারাই এগুলোকে প্ল্যানিং করবে, এবং তারা কার কার সঙ্গে কোঅর্ডিনেশন রাখবে, যেরকম সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি করেছিল এরাও ঠিক সেরকম ভাবে কোঅর্ডিনেশন রেখে চলবে সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটির সঙ্গে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে, জেনারেটর কোম্পানির সঙ্গে, জেনারেটিং কোম্পানির সঙ্গে, রিজিওনাল পাওয়ার কমিটি, অথরিটি, লাইসেন্সি এবং স্টেট গভর্নমেন্ট যাদের যাদেরকে নোটিফাই করবে তাদের সঙ্গে এরা কোঅর্ডিনেশন রেখে চলবে। এবং 40 নম্বর যে সেকশন সেখানে কি বলেছে, এখানে বলছে যে ডিউটিজ অফ দ্য ট্রান্সমিশন লাইসেন্সি, যারা ট্রান্সমিশনের লাইসেন্স পাবে তাদের কিছু দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলোর কথা এখানে বলা হয়েছে। তো এখানে হচ্ছে ওপেন অ্যাক্সেস টু ট্রান্সমিশন ফ্রম দ্য আউটসেট, এই সমস্ত ব্যাপারে আলোচনা, এগুলো সেকশন 38 to 40 এর মধ্যে আমরা খুঁজে পাবো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টের মধ্যে। নেক্সট হচ্ছে ওপেন অ্যাক্সেস ইন ডিস্ট্রিবিউশন টু বি ইন্ট্রোডিউসড ইন ফেজ উইথ সারচার্জ অফ কারেন্ট লেভেল অফ ক্রস সাবসিডি টু বি গ্র্যাজুয়ালি phased out along with cross subsidy and obligation of supply। আচ্ছা, এই যে ক্রস ওপেন অ্যাক্সেস ব্যাপারটা আমি একটু বলে নিই, এগুলো এই ধারাগুলো খুঁজলে পাওয়া যাবে। ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরো কোনো একটা পার্টিকুলার টাউন বা কোনো পার্টিকুলার জোন আছে, ধরো এটা হচ্ছে বর্ধমান জোন, ঠিক আছে, এটা হলো সাপোজ বর্ধমান জোন, এটা হচ্ছে সাপোজ কলকাতা জোন, ঠিক আছে। তো বর্ধমানে এটা একটা জোন, ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটির আন্ডারে এটা একটা জোন। এবার যদি মনে করো যে এখানে ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের দায়িত্বে কে আছে, এখানে দায়িত্বে আছে WB, ACTCL, এরা ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের দায়িত্বে আছে। ওপেন অ্যাক্সেস কথাটার মানে হচ্ছে যে কোনো কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানি যদি চায় যে তারা এখানে, বা কোনো সংস্থা যদি চায় যে তারা এখানে ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের দায়িত্ব গ্রহণ করবে বা তারা ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের ব্যবসাতে অংশগ্রহণ করবে, তারা কিন্তু এখানে ওপেন অ্যাক্সেস তারা এখানে করতেই পারে। তাদেরকে নেটওয়ার্ক বানাতে হবে, তারা নিজস্ব নেটওয়ার্ক বানাতে চাইলে বানাতেই পারে। মানে এমন নয় যে একটা কোম্পানি আছে মানে তারাই কাজ করবে, অন্য কেউ করতে পারবে না, তা কিন্তু নয়। এই ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে কোনো জায়গাতে, কলকাতাতেও হতে পারে, এখানেও যদি অন্য কোনো কোম্পানি চায় তারা ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের যদি বিজনেসে পার্টিসিপেট করতে চায়, ওপেন অ্যাক্সেস তাদেরকে দেওয়া হচ্ছে। শুধু যে ট্রান্সমিশনের ক্ষেত্রে ওপেন অ্যাক্সেস দেওয়া হচ্ছে তাই নয়, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু ওপেন অ্যাক্সেস দেওয়া হচ্ছে। মানে যদি কেউ ধরো কারোর বাড়ি হয় ধরো হাওড়াতে, এবার সে ধরো ইলেকট্রিসিটি নেয় হচ্ছে সিএসসির কাছ থেকে, সে যদি চাই যে WBACTCL এর কাছ থেকে তারা ইলেকট্রিসিটি নেবে, তারা সে নিতেই পারে, যে কোনো কোম্পানির কাছ থেকেই তারা ইলেকট্রিসিটি নিতে পারে। মানে এমন নয় যে একটাই কোম্পানি অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। তো এই যে প্রভিশনসগুলো, এই প্রভিশনসগুলোকে বলা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস। তো এই ওপেন অ্যাক্সেস কনসেপ্টটা এটা কিন্তু আগে ছিল না, এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 অনুযায়ী এগুলোকে আনা হলো। এবং এখানে একটা কনসেপ্টের কথা বলা হলো যে সারচার্জ ফর কারেন্ট লেভেল অফ ক্রস সাবসিডি টু বি গ্র্যাজুয়ালি ফেজড আউট অ্যালং উইথ ক্রস সাবসিডিজ অ্যান্ড অব্লিগেশনস অফ সাপ্লাই। ক্রস সাবসিডি ব্যাপারটা কি? ক্রস সাবসিডি ব্যাপার হচ্ছে কনজিউমার যারা ইলেকট্রিসিটি কনজিউম করে তারা বিভিন্ন রকমের হয়। ধরো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হয়, কমার্শিয়াল কনজিউমার হয়, আবার ডোমেস্টিক কনজিউমারও হয়। এটা হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যারা, তারা কি করে, তারা অনেক বেশি পরিমাণে পাওয়ার কনজিউম করে। সাপোজ বাল্ক কনজিউমার আমি তাদেরকে বলে ট্যারিফ চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করেছি। বাল্ক কনজিউমার হচ্ছে যাদের কন্ট্রাকচুয়াল ডিমান্ড হচ্ছে গ্রেটার দেন হচ্ছে কত 49 কেভিএ, 49 কেভিএর থেকে যদি বেশি হয় তাদেরকে আমরা বাল্ক কনজিউমার বলছি, ঠিক আছে। তো এই জাতীয় যে কনজিউমার তারা তো অবশ্যই অনেক বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে। দেখা গেছে যে যারা ইলেকট্রিসিটি কনজিউম করছে তাদের মধ্যে ডোমেস্টিক যে কনজিউমার তাদেরকে হয়তো অনেক সাবসিডি দেওয়া হচ্ছে, অথচ সেই একই বিদ্যুতের জন্য এটা বাল্ক কনজিউমার যারা আছে তাদেরকে কিন্তু অনেক বেশি টাকা দিতে হচ্ছে, অনেক বেশি, তাদের কিন্তু সাবসিডি অত দেওয়া হচ্ছে না। বাল্ক কনজিউমাররা কিন্তু বেশি সাবসিডি পাচ্ছে না, যেখানে ডোমেস্টিক কনজিউমার, যেখানে আমরা রেসিডেন্সে যে ইলেকট্রিসিটি কনজিউম করছি সেখানে অনেক বেশি সাবসিডি পাচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, এখন ওপেন অ্যাক্সেস যদি চলে আসে, ধরো কোনো একটা পার্টিকুলার টাউনের মধ্যে মনে করো একটা বাল্ক কনজিউমার আছে, আর ধরো একটা ধরো বাল্ক কনজিউমার আছে, এটাকে আমি নীল রং দিয়ে দেখালাম, আর ধরো 5টা আমার ডোমেস্টিক কনজিউমার আছে, ঠিক আছে। এবার ওপেন অ্যাক্সেস এসে গিয়ে কি হলো,
ওপেন অ্যাক্সেস এসে গিয়ে বললো যে একটা এরিয়াতে একটাই কোম্পানি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করবে এরকম নয়, অন্য যে কোনো কোম্পানি চাইলে করতে পারে। তো এটা একটা ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়ার কথা বলা হচ্ছে, সেখানে এতক্ষণ পর্যন্ত হয়তো কোনো একটা পার্টিকুলার কোম্পানি, সাপোজ আমি নাম দিচ্ছি এ কোম্পানি, তারাই হচ্ছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করতো, তাদের কাছ থেকে এরা বাল্ক কনজিউমারটাও পাওয়ার নিত, আবার এই ডোমেস্টিক কনজিউমার তারাও হচ্ছে এই এর কাছ থেকেই পাওয়ার নিত, ঠিক আছে। এবার তাতে কি হতো, তাতে ব্যাপারটা এরকম হতো যে বাল্ক কনজিউমাররা অনেক বেশি টাকা দিত আর ডোমেস্টিক কনজিউমাররা সাবসিডি পেত, ঠিক আছে, সাবসিডি পেত, কারণ ডোমেস্টিক কনজিউমারকে সাবসিডি দেয় কোম্পানি থেকে। এবার ওপেন অ্যাক্সেস চলে এসে বললো যে যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি বিজনেস করতে পারবে। এবার এই যে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার ছিল, এই ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার এ বললো আমি আর এ কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ নেব না, আমি অন্য একটা কোম্পানি বি কোম্পানি তার কাছ থেকে ইলেকট্রিসিটিটা নেব। তাহলে বি কোম্পানি তার একটা নেটওয়ার্ক তৈরি করে তাকে ইলেকট্রিসিটি দিয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে এ কোম্পানি যে এতক্ষণ পর্যন্ত সমস্ত কনজিউমারকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছিল, এখন তার কাছে কি পড়ে থাকলো, তার কাছে কেবলমাত্র এই ডোমেস্টিক কটা পড়ে থাকলো, তার কাছে আর ইন্ডাস্ট্রিটা থাকলো না, ইন্ডাস্ট্রি আর তাকে টাকা দেবে না। এবার এতক্ষণ পর্যন্ত তো এরকম হচ্ছিল, ইন্ডাস্ট্রির কাছ থেকে বেশি টাকা পাচ্ছিল ডোমেস্টিক কনজিউমারকে, সেই জন্য সে সাবসিডি দিতে পারছিল। এবার যখন এর হাত থেকে ইন্ডাস্ট্রিটা বেরিয়ে গেল, তখন কিন্তু কি হলো, তখন হচ্ছে তার কাছে পড়ে থাকলো শুধু ডোমেস্টিক কনজিউমার গুলো। এবার তখন ওই সাবসিডিটা দেবে কি করে, যদি এ সাবসিডি দিতে চায় তাহলে তো কোম্পানির লস হবে। তো এই যে ব্যাপারটা যে কোনো কনজিউমার বেশি টাকা পেমেন্ট করছে এক ইউনিট বিদ্যুতের জন্য, 1 kWh ইলেকট্রিসিটির জন্য কোনো কনজিউমার বেশি টাকা পেমেন্ট করছে, অন্যদিকে সেই এক ইউনিট বিদ্যুতের জন্য কোনো কনজিউমার কম টাকা পেমেন্ট করছে। এখন যে কম টাকা পেমেন্ট করছে সে সাবসিডি পাচ্ছে, আর যে বেশি করছে সে সাবসিডি পাচ্ছে না। তাহলে এই যে ব্যাপারটা, কেউ বেশি দিচ্ছে তার বদলে অন্য কেউ কমে পাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্রস সাবসিডি। ক্রস সাবসিডি, ঠিক আছে, একজনের কাছ থেকে নিয়ে অন্যজনকে সাবসিডি দেওয়া, এটা বলা হয় ক্রস সাবসিডি। তো এখন এই ওপেন অ্যাক্সেস আসার সঙ্গে সঙ্গে ব্যাপারটা তো তাহলে গন্ডগোল হয়ে গেল, যে কোনো কনজিউমার যদি তার হাত থেকে এই ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বেরিয়ে যায় এ কোম্পানির হাত থেকে, এ তখন ব্যবসাটা চালাবে কি করে, যদি এদেরকে সাবসিডিও দিতে হয় আবার এর হাত থেকে এটাও বেরিয়ে যায়, এর পক্ষে তখন তো ব্যবসাটাকে লাভজনক বজায় রাখা সম্ভব হবে না। তো এই কনসেপ্টটার জন্য, মানে এই ঘটনাটা যাতে না হয় তার জন্য এই ইলেকট্রিসিটি অ্যাক্টে ক্রস সাবসিডিটাকে আস্তে আস্তে কমিয়ে দেওয়ার কথা বলা হলো, যে ক্রস সাবসিডির ব্যাপারটা আস্তে আস্তে তুলে দেওয়া হোক এবং ইলেকট্রিসিটির যে ট্যারিফ সেটাকে আস্তে আস্তে রেগুলারাইজ করে দেওয়া হোক, মানে এক ইউনিট ইলেকট্রিসিটির জন্য সবাই যেন অন্ততপক্ষে একটা রেশনাল অ্যামাউন্টের পেমেন্টটা করে, সবাই যেন সেম পেমেন্ট করে। আস্তে আস্তে এই দিকে যাচ্ছে ব্যাপারটা, এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটা এই দিকেই ফ্লো করছে। ক্রস সাবসিডির কনসেপ্টটা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা। স্যার, হ্যাঁ বলো। স্যার ক্রস সাবসিডিটা একবার বলতেন তো। ক্রস সাবসিডি মানে হচ্ছে ধরো কোনো একটা কনজিউমার, কোনো একটা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, তার কাছে ধরো 10টা কনজিউমার আছে, মানে ধরো 6টা কনজিউমার, ঠিক আছে, 6টা কনজিউমার কিরকম, আমি ধরলাম যে একটা হচ্ছে আমার এটা হলো ধরো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, এটা আমি আই নাম দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল বলে, আর বাকি হচ্ছে ধরো ডোমেস্টিক কনজিউমার 5টা, 1 2 3 4 5টা হলো ধরো ডোমেস্টিক কনজিউমার, ঠিক আছে। এবার কোনো একটা কোম্পানি এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত কি ছিল, একটা জায়গাতে একটা কোম্পানি ব্যবসা করবে, অন্য কোম্পানি ব্যবসা করবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত একটা কোম্পানি, ধরো এ কোম্পানি, এরা ইন্ডাস্ট্রিয়ালটাকেও পাওয়ার দিচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক গুলোকেও এরাই পাওয়ার দিচ্ছিল। এবার ইলেকট্রিসিটি ট্যারিফটা এরকম ভাবেই ডিসাইড করা হয় যাতে ডোমেস্টিক কনজিউমারের জন্য যে টাকাটা দিতে হয় তাদেরকে, তারা কিন্তু কম টাকা দেয়, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যারা আছে বা বড় অ্যামাউন্টে যারা কনজিউম করে তাদেরকে কিন্তু অনেক বেশি টাকা দিতে হয়, অনেক রকমের চার্জেস দিতে হয়। তো তার ফলেই কিন্তু এদের ওভারঅল বিজনেসটা, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ওভারঅল বিজনেসটাকে যদি লাভজনক রাখতে হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন রেখে বিক্রি করতে হবে। এবার গভর্নমেন্ট বলছে এদেরকে সাবসিডি দাও, ডোমেস্টিক গুলোকে সাবসিডি দাও, কম রেটে বিদ্যুৎ দাও, এরা বেশি টাকা দিতে পারবে না, এদেরকে কম রেটে বিদ্যুৎ দেওয়া হোক। তাহলে ডোমেস্টিক গুলোকে যদি সাবসিডি দিতে হয়, সেই সাবসিডি দেওয়ার মানে যত টাকা ইয়ে কিনছে তার থেকে যদি এদেরকে কমে দিতে হয়, তাহলে সে বাকিটা পোষাবে কোথা থেকে, বাকিটা পুষিয়ে নেবে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়ালের কাছ থেকে। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বেশি টাকা দেবে, মানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বেশি পেমেন্ট করলো, অন্যদিকে ডোমেস্টিক কনজিউমার কম পেমেন্ট করলো। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বেশি পেমেন্ট করলো এবং ডোমেস্টিক কনজিউমার কম পেমেন্ট করলো, তার মানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের কাছ থেকে টাকা নিয়ে
সেই টাকাই আমরা ডোমেস্টিক কনজিউমারকে সাবসিডি দিচ্ছি। এই যে সাবসিডির কনসেপ্টটা, মানে কোম্পানি নিজের ঘর থেকে দিচ্ছে না, ইন্ডাস্ট্রির কাছ থেকে বেশি নিচ্ছে, ডোমেস্টিককে কম দিচ্ছে, মানে কমে দিচ্ছে। তার মানে এই যে সাবসিডির কনসেপ্টটা, এটাকে বলা হয় ক্রস সাবসিডি। ঠিক আছে, ক্রস সাবসিডি। তাহলে ক্রস সাবসিডি চলছে, ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে যদি কোনো ওপেন অ্যাক্সেস চলে আসে, মানে যদি ধরো এই ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, এ তো বড় কনজিউমার, এ হয়তো কোনো একটা অন্য কোম্পানির কাছ থেকে ইলেকট্রিসিটি নিয়ে নিল, বললো যে আমি আর এর কাছ থেকে নেবো না, আমি বি এর কাছ থেকে নেবো। বি কোম্পানি যদি এবার ইলেকট্রিসিটি তাকে দেয়, তখন আর এর হাতে আর ইন্ডাস্ট্রিটা থাকলো না, ইন্ডাস্ট্রিটা এর হাত থেকে মুছে গেল। এর কাছে পড়ে থাকলো কি, এ কোম্পানির হাতে পড়ে থাকলো কটা ডোমেস্টিক কনজিউমার। কিন্তু ডোমেস্টিক কনজিউমারের কাছ থেকে কি আর সে সাবসিডিটা তুলে নিতে পারবে? এতদিন যে সাবসিডি দিচ্ছিল, একটা কনজিউমার চলে গেছে বলে কি সাবসিডি তুলে দিতে পারবে? সাবসিডি তুলতে পারবে না। তার মানে সাবসিডি তাকে দিয়ে যেতে হবে, অথচ তার হাতে রোজগার কমে গেল। তাহলে এটা তো বাজে ব্যাপার না? তার কাছে রোজগারটা কমে গেল, অথচ তাকে সাবসিডি দিতে হবে। তাহলে সে চালাবে কি করে? তার বিজনেসটাকে সে রান করবে কি করে? বিজনেস রান করতে গেলে তার মানে একটা এমন কনসেপ্ট আনতে হবে যে ক্রস সাবসিডির যে কনসেপ্ট এতদিন চলছিল, কেউ বেশি দেবে অন্য কেউ কম দেবে, এই কনসেপ্টটা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। মানে এটা তুলে দেওয়ার জন্যই এই মানে এই সেকশন 42-তে কথাটা বলা হয়েছে যে ক্রস সাবসিডিটা আস্তে আস্তে তুলে দেওয়া হবে। মানে যার যেটা দেওয়ার কথা 1 ইউনিট বিদ্যুতের জন্য সবাই সেরকমই দেবে, কাউকে বেশি কাউকে কম, এই ব্যাপারটা যেন আস্তে আস্তে উঠে যায়। মানে আস্তে আস্তে তুলতে হবে, প্রথমেই যদি তুলতে যায় তাহলে সেটা একটা ক্যাওস সৃষ্টি হতে পারে। তো বাই স্টেপ এটাকে তুলে দেওয়া হবে বলে ইলেকট্রিসিটি অ্যাক্টের 42 নম্বর ধারাতে এটা বলা হয়েছে, সেকশন 42-তে এটা বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। বলছে ওপেন অ্যাক্সেস কি লক্ষ্য করা যায়? ওপেন অ্যাক্সেস ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য মানে করা যায় আমাদের না, ওয়েস্ট বেঙ্গলে তো নেই। এবার অন্য রাজ্যে আছে, মুম্বাইতে হয়তো আছে, ঠিক আছে, মুম্বাই এরকম আছে, দিল্লিতে আছে, কোনো কোনো জায়গাতে পার্টিকুলার শহর বেশিতে আছে। আস্তে আস্তে এগুলো আসবে, ঠিক আছে, এখনো পর্যন্ত নেই, আস্তে আস্তে আসবে, কারণ 2020 যে অ্যাক্ট, সেখানে আরো ডিটেলসে বা আরো ফাস্ট এই ব্যাপারে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে ডিস্ট্রিবিউশন লাইসেন্সিস কুড বি ফ্রি টু আন্ডারটেক জেনারেশন এন্ড জেনারেশন কোম্পানিজ কুড বি ফ্রি টু টেক আপ ডিস্ট্রিবিউশন বিজনেস। এগুলো হচ্ছে 7 এবং 12 নম্বর যে ধারা, সেখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি চাইলে জেনারেশন করতে পারে, এবং যারা জেনারেশন কোম্পানি আছে তারা চাইলে ডিস্ট্রিবিউশনও করতে পারে। তো আমরা তো দেখতেই পাই ওয়েস্ট বেঙ্গল যে ডিস্ট্রিবিউশন কোম্পানি WBSEDCL, তাদের জেনারেশন আছে, PPSP পুরুলিয়া পাম্প স্টোরেজ প্ল্যান্ট, ঠিক আছে, PPSP আছে, রামমাম হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, রামমাম। আবার হচ্ছে তোমাদের মেসেঞ্জারেও একটা আছে পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এরকম হচ্ছে অনেকগুলো জায়গাতে তারা জেনারেশনও করছে, ঠিক আছে। এবং এখন আবার তারা কি করছে না, বলছে যে সোলার পাওয়ার কোথাও জেনারেট করবে, হলদিয়া বা এরকম জায়গাতেও কিছু সোলার পাওয়ারের জেনারেশনের কোনো প্রজেক্ট আসছে সম্ভবত। তো মানে জেনারেশন কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি চাইলে জেনারেশন করতে পারে, আবার কোনো জেনারেশন কোম্পানি চাইলে ডিস্ট্রিবিউট করতে পারে, বা কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি চাইলে জেনারেশনও করতে পারে। যেমন ধরো সিএসসি কি আছে, সিএসসি জেনারেশনও আছে, সিএসসি কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, এবং তারা কিন্তু কলকাতাতে তারা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটও করে, ঠিক আছে। তার মানে জেনারেশন কোম্পানি চাইলেও তারা ডিস্ট্রিবিউট কিন্তু করতে পারে। তো এই কনসেপ্টগুলো সেকশন 7 এবং 12 এখানে ক্লিয়ার করা হয়েছে। নেক্সট হচ্ছে যে স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যাজ পার সেকশন 82। স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এরা কি করবে? এদের অনেক দায়িত্ব। এরা হচ্ছে স্টেটের মধ্যে কোন কোম্পানি কত ট্যারিফ নেবে সেটা কিন্তু তারা নিজের মতো ইচ্ছা মতো ডিসাইড করতে পারে না। ওয়েস্ট বেঙ্গলে ধরো ইলেকট্রিসিটি কোম্পানি WBSEDCL আছে, সিএসসি আছে, ঠিক আছে, আবার হচ্ছে আসানসোলের দিকে IPCL আছে, ইন্ডিয়া পাওয়ার, ঠিক আছে, এরকম বিভিন্ন কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অপারেট করে। IPCL আছে, এর আগে একটা DPL বলে কোম্পানি ছিল, ঠিক আছে, দুর্গাপুরে, ঠিক আছে, তারা ছিল। তো এরকম বিভিন্ন কোম্পানি তারা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের বিজনেসে আছে। এবার তারা চাইলেই যার যা মর্জি মতো ইলেকট্রিসিটির যে বিল বা ট্যারিফ নির্ধারণ করবে তা কিন্তু তারা পারবে না। এগুলো নির্ধারণ করবার জন্য প্রত্যেকটা রাজ্যের একটা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এরকম একটা রেগুলেটরি কমিশন আছে, WBERC, প্রত্যেকটা রাজ্যের এরকম থাকবে। এবং তারা কি করবে? তারা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশনের কস্ট অ্যানালিসিস করবে, তারা ডিস্ট্রিবিউশন করে কতটা রিকভার করা যাচ্ছে কনজিউমারের কাছ থেকে সেটা অ্যানালিসিস করবে, তারপরে একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন থাকবে, এবং সেই অনুযায়ী তারা ট্যারিফটাকে ডিসাইড করবে। এই যে আমরা ট্যারিফটা দেখেছিলাম, WBSEDCL এর যে ট্যারিফ সিস্টেম আমরা দেখেছিলাম
17 সালের যে লেটেস্ট যে ট্যারিফটা ছিল, 17 না 18 সালের যে ট্যারিফটা ছিল, এটা আমরা দেখেছি। সেখানে যেটা ট্যারিফ ডিসাইড করা হয়েছে সেটা কিন্তু কোম্পানি নিজে থেকে ডিসাইড করে না, এটা ডিসাইড করে দেয় স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটি। তারাই যেটা ডিসাইড করবে, বা স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, তারা যেটা ডিসাইড করবে সেটাকেই কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানি মেনে চলবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যেই থাকবে। এটাকে বলা হলো অ্যাজ পার সেকশন 82 অনুযায়ী। ঠিক আছে, প্রভিশন ফর পেমেন্ট অফ সাবসিডি থ্রু বাজেট, এটা হচ্ছে সেকশন 65-এ বলা হলো যে কোনো স্টেট যদি চায়, কোনো রাজ্য যদি চায় যে তার কনজিউমারদেরকে সাবসিডি দেবে, তারা সেটা দিতে পারে। তার জন্য প্রভিশন তারা রাখতে পারে, তাদের স্টেটের যে বাজেট হয় সেই বাজেটে তারা প্রভিশন রাখতে চাইলে রাখতে পারে। ঠিক আছে, তো এর আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখবো। নেক্সট ডেতে আমরা এর যে কতগুলো পয়েন্ট বাকি থাকলো সেগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। আচ্ছা, এই নিয়ে কারো ডাউট আছে? এই আজকে যেটা আলোচনা হলো এর উপরে ডাউট আছে কারো? স্যার স্যার টোটাল কতগুলো সেকশন আছে? টোটাল 185টা। তো স্যার 185টা আমাদেরকে পড়তে হবে? না না, 185টা পড়তে হবে না। যে কটা এখানে লেখা আছে ওই মেন এগুলো পড়তে গেলে তো 134 পাতা। ঠিক আছে, এই কটা যে বলে দিচ্ছি এগুলো মেনলি পড়লেই হবে। ঠিক আছে, এত পড়ার তো সম্ভব নয়। স্যার তাহলে স্যার 2000, এই তো 2003 সালে যে এই একটা এসছে, তার আগে কোনো অ্যাক্ট আসেনি? হ্যাঁ, তার আগে এক ছিল তো, এই তো বলা হলো যে তার আগে তো অনেকগুলো এক ছিল। এই যে 1910 সালে এক ছিল, 1948 সালের এক ছিল, 1998 সালে আবার রেগুলেটরি কমিশন অ্যাক্ট হয়েছে। এরকম বিভিন্ন অ্যাক্ট আগে আগেও এসছে। ঠিক আছে, 56 সালে যে একটা অ্যাক্ট আছে না? হ্যাঁ 1956 সালেরও একটা আছে, এটা এখানে লেখা নেই। 1956 সালেরও একটা আছে, আই রুলস, যেগুলো মানে আই রুলস মানে সেফটি রিলেটেড বা ডিস্ট্রিবিউশন রিলেটেড, ওই সমস্ত রিলেটেড যে রুলস গুলো, সেগুলো 1956 সালে একটা অ্যাক্ট এসেছিল। আগেও একটা এসছে, পরেও একটা আসবে, এখনো একটা আসবে, 2020 সালেও একটা আসবে। ঠিক আছে, তো আমাদের 2003 সালটা পড়তে হবে, কারণ ওটাই সিলেবাস এখন পর্যন্ত আছে।